হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন। সেদিন চৈত্র মাস উপন্যাসের অষ্টম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। ঘর অন্ধকার, দুইটা জানালার পর্দা টানা। আমজাদ আলী লম্বালম্বি হয়ে শুয়ে আছেন, চোখ বন্ধ, মুখ হা করে নিঃশ্বাস নিচ্ছেন। মাথা ভেজা, মাথায় তোয়ালে জড়ানো। কিছুক্ষণ আগেই মাথায় পানি দেওয়া বন্ধ হয়েছে। পানির বালতি এখনও সরানো হয়নি। শফিকের পায়ের শব্দে তিনি চোখ মেললেন। ফ্যাঁস ফ্যাঁস গলায় বললেন, কে? আমার নাম শফিক, শফিকুল করিম। ভাই সাহেব, আপনাকে চিনেছি। আপনি স্যারের নতুন ম্যানেজার। ভালো আছেন? জি, ভালো আছি। আমার অবস্থা কাহিল, বমি করে বারান্দা ভাসায় ফেলেছি। ভাই সাহেব বসেন, দাঁড়ায় আছেন কেন? মজিদ বসল। আমজাদ আলী বললেন, আপনার ঘর দখল করে বসে আছি, কিছু মনে করিবেন না। কোনো অসুবিধা নাই। আপনার কি জ্বর? শরীর কাঁপছে? শীত শীত লাগছে। জ্বর কিনা বুঝতে পারছি না। গায়ের উপর একটা চাদর কি দিয়ে দেব? আমজাদ আলী ব্যাকুল হয়ে বললেন, চাদর টাদর কিছু আপনাকে দিতে হবে না। কাউকে ডাক দিয়ে বলেন, দিয়ে দেবে। শফিক তার কপালে হাত দিল। জ্বর ভালোই আছে। মবিনুর রহমান তার শোবার ঘরে ফুটরেস্টে পা তুলে গভীর মনোযোগে টিভি দেখছেন। টিভি দেখছেন বলা ঠিক হবে না, টিভিতে ছবি দেখছেন। ব্যাকগ্রাউন্ড অফ করা। হিন্দি কোনো সিনেমা হচ্ছে। পাত্রপাত্রীরা সবাই দীর্ঘ ডায়লগ বলছে। সবার চোখেই পানি। মবিনুর রহমানকে দেখে মনে হচ্ছে তিনি পাত্রপাত্রীদের ঠোঁট নাড়া দেখে ডায়লগ ধরার চেষ্টা করছেন। তিনি টিভি থেকে চোখ না সরিয়ে ডাকলেন, বাবুল। শফিক জি স্যার বলে ঘরে ঢুকল। তিনি তার দিকে তাকালেন না। সিনেমায় যে দৃশ্যটা চলছে সেটা শেষ হবার জন্য অপেক্ষা করলেন। শফিক বলল, স্যার কিছু লাগবে? তিনি হালকা গলায় বললেন, তোমার হাত কি পরিষ্কার আছে? জি স্যার, পরিষ্কার। পরিষ্কার থাকলেও একটা কাজ করো, বাথরুমে যাও, সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে এসে আমার পায়ে ক্রিম লাগিয়ে দাও। আমার সামান্য ডায়াবেটিসের মতো আছে। ডায়াবেটিসে পায়ের যত্ন নিতে হয়। তুমি যেটা করবে সেটা হলো হালকা করে ম্যাসেজ করবে, আঙুলের ফাঁকে ফাঁকে ক্রিম দেবে। শফিক অবাক হয়ে তাকিয়ে আছে। তার কি করা উচিত সে বুঝতে পারছে না। ইংরেজি সাহিত্যে তার এমএ ডিগ্রি আছে। ভাইবা পরীক্ষায় এক্সটার্নাল এক্সামিনার বললেন, আমি একজন বিখ্যাত কবির নিজের লেখা এপিটাফের দুইটা লাইন বলো। তুমি যদি কবির নাম বলতে পারো তাহলে তোমাকে ভালো নাম্বার দেব। এমনিতেও তুমি ভালো পড়েছো, তারপরেও সুন্দর সুযোগ পেলে। দেখি সুযোগটা কাজে লাগাতে পারো কিনা। আই উড হ্যাভ রাইটেন অফ মি অন মাই স্টোন, আই হ্যাড এ লাভার্স কোয়ারেল উইথ দ্য ওয়ার্ল্ড। এই লাইন দুইটা কোন কবির লেখা? শফিক বলল, রবার্ট ফ্রস্ট। ভাইভায় সে 70% নাম্বার পেয়েছিল। থিওরি আর একটু ভালো করলে ফার্স্ট ক্লাস পেয়ে যেত। সে মাস্টারি করত ইউনিভার্সিটিতে। ছাত্রছাত্রীদের সাহিত্য পড়াতো, এস্থেটিক্স শেখাতো। তাদের সঙ্গে একটি মেয়েই ফার্স্ট ক্লাস পেয়েছিল। সে ইউনিভার্সিটিতে জয়েন করেছে। মমিনুর রহমান তার ম্যানেজারের দিকে তাকিয়ে আছেন। তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ। তিনি মনে হয় কিছু বোঝার চেষ্টা করছেন। শফিকের কাছে এখন তাকে তার এমএ পরীক্ষার ভাইবা বোর্ডের চেয়ারম্যানের মতো লাগছে, যিনি কখনো কাউকে কোনো প্রশ্ন করেননি। স্যার একমাত্র যার একমাত্র কাজ ছিল ছাত্রদের দিকে তাকিয়ে থাকা। যার একমাত্র কাজ ছিল ছাত্রদের দিকে তাকিয়ে থাকা। বাবুল, জি স্যার। তোমাকে দেখে মনে হচ্ছে আমার পায়ে ক্রিম মাখিয়ে দিতে তোমার কিছু আপত্তি আছে। তোমার বাবার পায়ে তুমি কখনো হাত বুলিয়ে দাওনি? জি না স্যার। দাওনি কেন? বাবা কারোর সেবা নিতে পছন্দ করেন না। কেন করেন না? জানি না স্যার। তিনি কি তোমার সঙ্গে থাকেন? তিনি একটা হোটেলে রুম নিয়ে থাকেন। তার জন্য তাকে মাসে কত ভাড়া দিতে হয়? তাকে কোনো ভাড়া দিতে হয় না। হোটেলের মালিক তার ছাত্র। আমার বাবা স্কুল মাস্টার ছিলেন। ভাড়া দিয়ে হোটেলে বাস করার সামর্থ্য তার নেই। মবিনুর রহমান তার দৃষ্টি আবারও টিভির দিকে ফেরালেন। আবারও তিনি দুলতে শুরু করেছেন। হঠাৎ দুলুনি বন্ধ করে শফিকের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, তোমার বাবা কারোর সেবা যে নেন না তার কারণ মনে হয় আমি বের করতে পেরেছি। তিনি সেবা নেন না কারণ সেবা নিলে তার মূল্য দিতে হয়। ওনার মূল্য দেবার সামর্থ্য নেই। আমার যেহেতু সামর্থ্য আছে, আমি সেবা নেই এবং সেবা নিতে আমার খারাপ লাগে না। আমি একজন বৃদ্ধ মানুষ। আমার পায়ে হাত বুলিয়ে দিতে তোমার কেন খারাপ লাগছে আমি বুঝতে পারছি না। তুমি কি আমার চাকরিটা করতে চাচ্ছ না? চাচ্ছি স্যার। আমি খুবই খারাপ অবস্থায় আছি। যাও বাথরুম থেকে ক্রিম নিয়ে এসো।
মবিনুর রহমান চোখ বন্ধ করে আছেন। শফিক তার সামনে মাথা নিচু করে বসে আছে। মবিনুর রহমান তার বাঁ পা এগিয়ে দিয়েছেন। শফিক পায়ে ক্রিম ঘষছে। ক্রিমের গন্ধ তীব্র। শফিকের মাথা ঝিমঝিম করছে, শরীর গুলাচ্ছে। শফিক: জি স্যার। লায়লাকে মনে আছে? মনে আছে। ওনার সঙ্গে কিছুক্ষণের জন্য আপনার বিয়ে হয়েছিল। তোমার স্মৃতিশক্তির পরীক্ষা হোক। কখন বিয়ে হয়েছিল, কখন ভাঙল? রাত 1টা 10-এ বিয়ে হয়েছিল, ভোর 8টা 10-এ ভেঙে গেছে। তোমার স্মৃতিশক্তি ভালো। এখন মনে হচ্ছে তুমি আমার সঙ্গে কাজ করতে পারবে। কি কাজ শুনতে চাও? স্যার বলুন। তোমার একমাত্র কাজ লায়লার সঙ্গে যোগাযোগ রাখা, তার আস্থাভাজন হওয়া। আমি এতিমখানায় বড় হয়েছি, তুমি জানো না? জানি, আপনি বলেছেন। আমার নিকটজন বলতে একজনই, লায়লা। তার প্রতি যদি প্রবল দুর্বলতা বোধ করি, সেটা নিশ্চয়ই দোষের না। এমনও তো হতে পারে, দেখা গেল আমার মৃত্যুর পর সব কিছু তাকে দিয়ে গিয়েছি। হতে পারে না? জি স্যার। কাজেই লায়লা ভরসা করতে পারে এমন কিছু লোকজনের সঙ্গে আগে থেকেই তার পরিচয় থাকা উচিত। তুমি তাদের একজন। তুমি কখনোই মনে করবে না যে আমি হুট করে তোমাকে নিয়েছি। অনেক চিন্তা ভাবনা করেই তোমাকে নেওয়া হয়েছে। মবিনুর রহমান এখন চোখ মেলেছেন, তাকিয়ে আছেন শফিকের দিকে। তার চোখের দৃষ্টিতে আগের তীক্ষ্ণ ভাবটা নেই। তিনি হালকা গলায় বললেন, আমি কেশিয়ার শোভান সাহেবকে বলে দিচ্ছি তোমাকে যেন একটা সার্বক্ষণিক গাড়ি দেওয়া হয়। হুটহাট করে তোমাকে নারায়ণগঞ্জ যেতে হতে পারে। শোভান সাহেব খুবই অবাক হয়ে শফিকের দিকে তাকিয়ে আছেন, যেন তিনি শফিককে চেনেন না। শফিক অচেনা কেউ। শফিক বলল, কিছু বলবেন? শোভান সাহেব নিচু গলায় বললেন, বড় সাহেব আপনার জন্য একটা ফুল টাইম গাড়ি স্যাংশন করেছেন। ও আচ্ছা, আপনি জিপ গাড়িটা নিন। গাড়ি পুরনো হলেও ভালো। ড্রাইভারের নাম রঞ্জু। লোক ভালো। গাড়িতে লগবুক আছে। কোথায় যান না যান একটু লিখে রাখবেন, তেলের হিসাবের জন্য, অন্য কিছু না। গাড়ি আপনার বাসায় রাতে থাকবে। শফিক বলল, আমি দরিদ্র মানুষ, গাড়ি রাখার গ্যারেজ নেই। গ্যারেজ লাগবে না, বাসার সামনে গাড়ি রেখে রঞ্জু গাড়িতে ঘুমাবে। স্যার ফুল টাইম গাড়ি দিতে বলেছেন, গাড়ি ফুল টাইম থাকবে। এইসব বিষয়ে স্যারের নিয়ম খুবই কঠিন। 1 কাপ চা আমার সঙ্গে খাবেন? না। আপনার ভাগ্য খুবই ভালো, স্যার আপনাকে পছন্দ করেছেন। ফুল টাইম গাড়ি দিয়েছেন এই জন্য বলছেন? জি না, এই জন্য না। আপনার বেতনও বাড়ানো হয়েছে, 15,000 করা হয়েছে। আগারগাঁওয়ে আমাদের যে স্টাফ কোয়ার্টার, সেখানে আপনাকে ফ্ল্যাট দিতে বলেছেন। শোভান সাহেব শফিকের দিকে তাকিয়ে আছেন, তার চোখ চকচক করছে। শফিক বাসায় ফিরল রাত 8টার দিকে। রিকশায় আসতে হয়নি, গাড়ি নিয়ে এসেছে। আজও সে খালি হাতে আসেনি, আধা কেজি রসমালাই নিয়ে এসেছে। নিশোর রসমালাই খুবই পছন্দ। মীরা আনন্দিত গলায় বলল, আজ দেখি সকাল সকাল চলে এসেছ। শফিক বলল, সকাল সকাল এসে কোনো সমস্যা তো তৈরি করিনি। নাকি কোনো সমস্যা তৈরি করেছি? মীরা বলল, এরকম রাগি রাগি গলায় কথা বলছো কেন? আমি কথার কথা বলেছি। রাত 8টা এমন কোনো সকালও না। যারা অফিস করে 10টা 5টা করে, তোমার মতো ভোর 7টায় গিয়ে রাত 10টায় ফেরে না। এত কথা বলছো কেন? হড়বড় হড়বড় করেই যাচ্ছ। নিশো কোথায়? তার ছোট মামা এসে নিয়ে গেছে। কেন? জলিলের বড় মেয়ের জন্মদিনে গেছে। রাতে ফিরবে না? না। তুমি খুব ভালো করে জানো নিশো রাতে বাইরে থাকবে, এটা আমার খুবই অপছন্দ। নিশো খুব যেতে চাচ্ছিল, যেতে চাইলেই যেতে দিতে হবে? মীরা চুপ করে রইল। মানুষটা হঠাৎ কেন এত রাগ করছে সেটা বোঝবার চেষ্টা করছে। মীরা বলল, তুমি কি এখন খাবে না দেরি করে খাবে? দেরি হলে চা করে দেই। আমি রাতে কিছু খাবো না। কেন? খিদে নেই। কাঁঠালের বিচি দিয়ে শুটকি মাছ রান্না করেছিলাম। হাতির বিচি দিয়ে শুটকি মাছ রান্না করলেও খাবো না। এইসব কী ধরনের কথা? শুনে অপমান লাগছে। আমার সঙ্গে বাস করলে এই ধরনের অপমানসূচক কথা শুনতে হবে। শুনতে যদি ভালো না লাগে, এমন জায়গায় চলে যাও যেখানে এ ধরনের কথা শুনবে না। সেই জায়গাটা কোথায়? কোথায় তুমি খুঁজে বের করো। তোমার মঞ্জু মামাকে জিজ্ঞেস করো। ওনার কথা আনলে কেন? ইচ্ছে হয়েছে এনেছি, যতবার ইচ্ছে হবে আনবো। এখন সামনে থেকে যাও। মীরা শোবার ঘরে ঢুকে গেল। তার মনটা খুবই খারাপ হয়েছে। সে ঠিক করে রেখেছিল নিশোর বাবা অফিস থেকে ফেরার পর তাকে ভুলিয়ে ভালিয়ে জলিলের ঝিগাতলার বাসায় নিয়ে যাবে, রাতটা সেখানে থাকবে। শফিক খুব আপত্তি করলে বললেও তার মনে হয়নি মেয়ের টানে যেতে রাজি হবে। জন্মদিনের ভালো খাবার আছে, মানুষটা ভালো খাবার পছন্দ করে। আর যেতে রাজি না হলেও তাদের সময়টা খারাপ কাটবে না। বিয়ের প্রথম দিকের মতো শুধু তারা দুজন।
বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।